হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গল্প কথা বাই এসআর চ্যানেলে তোমাদের স্বাগতম। কেমন আছো সবাই? আজকে পড়ছি বাঁধনহারা প্রেম গল্পের 15তম পর্ব। লেখনীতে শান্তামণি মায়াবতী। দুপুর 2:30। রুহি নিজের রুমে বসেছিল। এমন সময় হিনা বেগম আর আরাব চৌধুরী আসে রুহির রুমে। দাদি আর বাবাকে নিজের রুমে দেখে বিছানা থেকে উঠে বসে রুহি। আরাব চৌধুরী আর হেনা বেগম রুহির বিছানার পাশে বসে। রুহি হেনা বেগম আর আরাব চৌধুরীর দিকে তাকিয়ে বলে ওঠে, কিছু কি বলবে দাদি? আরাব চৌধুরী রুহির মাথায় স্নেহের হাত বুলিয়ে দিয়ে বলে ওঠে, হ্যাঁ মা, একটা কথা বলতে চাই। আব্বু, বলো কি বলবে? তোমাকে না জানিয়ে আমরা একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আম্মু। রুহি প্রশ্নসূচক চাহনিতে তাকিয়ে আছে আরাব চৌধুরীর দিকে। আরাব চৌধুরী মুচকি হেসে বলে ওঠে, আমরা তোমাকে না জানিয়ে তোমার বিয়ে ঠিক করে ফেলেছি আম্মু। রুহি অবিশ্বাস চোখে তাকিয়ে আছে হেনা বেগম আর আরাব চৌধুরীর দিকে। রুহি কিছু বলতে যাবে তখনই আরাব চৌধুরী বলে ওঠে, জানি আম্মা, তুমি এখন বিয়ে করতে চাও না, কিন্তু বাবা তাদের কথা দিয়ে ফেলেছে, প্লিজ তুমি অমত করো না। রুহি কিছু বলতে গিয়েও বলতে পারে না, চুপ হয়ে যায়। চোখের কোণে পানি চিকচিক করছে। হেনা বেগম রুহির কাছে এসে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে ওঠে, মন খারাপ করিস না সতীন, বাবা ভালোর জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে। আর রেডি হয়ে থাকিস, বিকাল 4টার দিকে তোকে দেখতে আসছে ছেলেপক্ষ। কথা শেষ করেই রুম থেকে বেরিয়ে যায় আরাব চৌধুরী। হেনা বেগম রুহি পাথরের ন্যায় বসে আছে। এতক্ষণ তাকে কি বলে গেল সব যেন মাথার ওপর দিয়ে গিয়েছে তার। রুহি কি করবে কিছু ভেবে পাচ্ছে না। বিকাল 4:12। পাত্রপক্ষের সামনে মাথা নিচু করে বসে আছে রুহি। গায়ে হালকা গোলাপি মিশরণের জামদানি শাড়ি পরা, চোখের কোণে পানি টলমল করছে। পাত্রের মা বাবা এবং পাত্র নিজে এসেছে। ছেলের মা টুকটাক প্রশ্ন করছে, রুহি তার উত্তর দিচ্ছে। রোমান ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রুম থেকে বের হয়ে সিঁড়ি বেয়ে ড্রয়িং রুমের দিকে আসে। ড্রয়িং রুমে আসতে পা থেমে যায় রোমানের। পাত্রপক্ষের সামনে মাথা নিচু করে বসে আছে রুহি। রোমানের বুক কেঁপে ওঠে। এদিকে পাত্রের মা আংটি বের করে পড়াতে যায় রুহিকে। তখনই রোমান বলে ওঠে, কি হচ্ছে এখানে? সবার চোখ যায় সিঁড়ির কাছে দাঁড়িয়ে থাকা রোমানের দিকে। হেনা বেগম মুচকি হেসে বলে ওঠে, আরে দাদু ভাই তুই, আয় এদিকে আয়। রোমান ঠায় এক জায়গায় দাঁড়িয়ে থাকে। রুহি দৃষ্টি নিচে। রোমান করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে রুহির দিকে। কিছু বলতে গিয়েও বলতে পারছে না। কোনো কিছু না বলে দ্রুত পায়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। রোদ জুই একপাশে দাঁড়িয়ে আছে। সবাই ড্রয়িং রুমে থাকলে শুভ্র নেই। হেনা বেগম শুভ্রকে বলেছিল রুহির কথা। রুহির বিয়ের কথা শুনে সাথে সাথে রেগে যায় শুভ্র, কারণ তার বোন সে এত তাড়াতাড়ি বিয়ে দিবে না। আর বিয়ে ঠিক করেছে, এত কিছু করেছে, তাকে জানায়নি। তারপর রুহি যে কোনো অমত করেনি সেটা শুনে শুভ্র আরও রেগে যায়, যার দরুন অনেক আগেই কাজের বাহানা দিয়ে বাসা থেকে বেরিয়ে যায়। রোদ অনেকবার বলেছিল থাকতে, কিন্তু শুভ্র একরকম রেগেই বেরিয়ে যায় বাসা থেকে। পাত্রপক্ষ আংটি পরিয়ে বিয়ের দিন তারিখ ঠিক করে যায়। রুহি কোনো প্রতিক্রিয়া করেনি, পুতুলের মতো সব কিছু নীরব দর্শকের মতো দেখে গেছে। রাত প্রায় 10টার কাছাকাছি। নিজের রুমে বেডের ওপর বসে পা নাড়াচ্ছে রোদ। শুভ্র সেই যে দুপুর বাড়ি থেকে বেরিয়ে গেছে আর আসেনি। রোদ নিজের নখ কামড়াচ্ছে আর আজকে ঘটে যাওয়া সব কথা ভাবছে। এমন সময় দরজা খোলার শব্দ। দরজার দিকে তাকায় রোদ। শুভ্র রুমের ভেতর ঢুকে সোজা ওয়াশরুমে চলে যায়। রোদ কিছু বলতে গিয়েও বলতে পারে না। প্রায় 10 মিনিট পর ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হয় শুভ্র। শুভ্র বের হতেই কোমরে হাত রেখে শুভ্রের সামনে দাঁড়ায় রোদ। রোদের দিকে ভ্রুকুচকে তাকায় শুভ্র, তারপর বলে, কি হয়েছে? কি হয়নি সেটা বলেন। মানে হলো আপনি এমন করছেন কেন? আপনার নিজের বোনের এঙ্গেজমেন্ট হয়েছে আর আপনি সেখানে ছিলেন না। এত কিসের কাজ আপনার? হ্যাঁ, আর আপনি যা করছেন এইসব তো ঠিক না। শুভ্র বিরক্ত হয়ে বলে, এখন তুই আমাকে ঠিক ভুল শিখাবি? শিখাবো। ভালো কথায় না শুনলে পিটিয়ে পিটিয়ে শিখাবো। শুভ্র রোদের দিকে দু কদম এগিয়ে এসে বলে ওঠে, সাহস কি বেশি বেড়ে গেছে? রোদ বিরক্ত হয়ে বলে ওঠে, আপনি ভুল করবেন আর সেটা বললেই সাহস বেশি হয়ে গেল? বাহ বাহ, খুব সুন্দর। নিজের বেলায় 16 আনা, অন্যের বেলায় 1 আনাও না। শুভ্র রোদের দিকে কপাল কুঁচকে তাকায়, তারপর বলে, ভুল বললে ম্যাডাম, আমার বেলায় 16 আনা না, 20 আনা। ভারী বজ্জাত লোক তো আপনি, ভুল করে বড় বড় কথা বলছেন।
শুভ্র রোদের কাছে এসে রোদের কোমর জড়িয়ে ধরে রোদের নাক টেনে বলে ওঠে, ওহ ম্যাডাম, আমি কি এমন ভুল করলাম যার জন্য এইভাবে সাহস করতে চলে এলেন? রোদ ছোট ছোট চোখ করে শুভ্রের দিকে তাকিয়ে বলে ওঠে, রুহিকে আজ পাত্রপক্ষ দেখতে এসেছে, আর আপনি ভাই হয়ে সেখানে উপস্থিত ছিলেন না। নানু কতটা কষ্ট পেয়েছে জানেন? আর রুহি কতটা খারাপ লেগেছে আপনি এভাবে রেগে বাসা থেকে বেরিয়ে গেছেন। শুভ্র রোদের চোখের সামনে পড়ে থাকা চুলগুলো আলতো হাতে সরিয়ে দিয়ে শান্ত কণ্ঠে বলে ওঠে, এই বিয়েটা হবে না। রোদ অবাক হয়ে শুভ্রের দিকে তাকায়, তারপর বলে ওঠে, আপনি কিন্তু এখন বেশি বেশি করছেন। রুহির জন্য বিয়েটা ঠিক করেছে মামা, আর মামা তো রুহির ভালোর জন্যই করেছে এইসব। তাহলে আপনি কেন এই বিয়েতে রাজি হচ্ছেন না? কেন? আপনার এত সমস্যা কিসের? আর ছেলেও তো দেখতে শুনতে ভালো, মামা পছন্দ করেছে। রুহির জন্য তো খারাপ কাউকে দেখবে না। আমি না কিছুই বুঝতে পারছি না। শুভ্র রোদের দিকে তাকিয়ে হালকা হাসে, এক হাতে রোদের গাল টেনে বলে ওঠে, সেটাই তো, যদি বুঝতে তাহলে তো আর 400 গ্রাম বলতাম না। রোদ রাগি রাগি চোখে তাকায় শুভ্রের দিকে। শুভ্র রোদের গালে টুপ করে চুমু খেয়ে বলে ওঠে, এত এত টেনশন এই ছোট্ট মাথায় নিও না বউ, সময় হোক তাহলে সব বুঝতে পারবা। শেষ একটা কথা শুনে রাখো, রুহির বিয়েটা এখানে কখনোই হবে না। শুভ্রের বলা কথা রোদের মাথার উপর দিয়ে যায়। কি বলে বিয়ে হবে না? মানে কি? তাহলে বললই হলো বিয়ে হবে না। রোদ এক হাতে মাথা চেপে ধরে, উফ, আর ভাবতে পারছে না। শুভ্র রোদের নাক টেনে বলে ওঠে, বউ, এই ছোট্ট মাথায় এত চাপ নিও না, কালকের মধ্যেই সব জানতে পারবে কেন বিয়ে হবে না। রোদ গভীর চিন্তায় মগ্ন। শুভ্র রোদকে কোলে তুলে নিয়ে রোদের ভাবনার ছেদ পড়ে। বড় বড় চোখ করে শুভ্রর দিকে তাকিয়ে বলে ওঠে, কি করছেন? ছাড়ুন আমাকে। বউ, ডিস্টার্ব করো না, নামিয়ে দিন আমায় প্লিজ। নো, ছাড়ুন বলছি। শুভ্র রোদকে আর কিছু বলতে না দিয়ে বেডের ওপর একরকম ছুঁড়ে মারে। রোদ ভয়ে ভয়ে তাকায় শুভ্রের দিকে। শুভ্র দুষ্টু হেসে গেয়ে ওঠে, আজ পাশা খেলবো রে শ্যাম, আজ পাশা খেলবো রে শ্যাম, শ্যাম রে তোমার শনে, শ্যাম রে তোমার শনে, একেলা পায়াসি রে শ্যাম, একেলা পায়াসি রে শ্যাম, এই নিধুবনে আজ পাশা খেলবো রে শ্যাম, আজ পাশা খেলবো রে শ্যাম। শুভ্রের এমন গান শুনে ভয় ঢোক গিলে রোদ ভয়ে ভয়ে বলে ওঠে, ছেড়ে দে শয়তান, তুই আমার দেহ পাবি না, মনও পাবি না। রোদের এমন কথায় শুভ্র অট্টহাসিতে মেতে ওঠে, হাসতে হাসতে বলে, নো বেবি, তোমাকে আর ছাড়ছি না আজ। রোদ ভয়ে ভয়ে বলে ওঠে, আমি কিন্তু। রোদ আর কিছু বলতে না দিয়ে বলে ওঠে, তুমি কি বউ? রোদ নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে মনে মনে বলে ওঠে, বাঘের শিকার থেকে নিজেকে বাঁচানোর জন্য তোকে কোনো না কোনো বুদ্ধি চাল চালতে হবে রোদ, সাহস জোগা মনে, এই লোকের কাছে নিজেকে শিকার বানাবি না তুই। রোদের মাথায় দুষ্টু বুদ্ধি আসে। শুভ্রর দিকে এগিয়ে এসে শুভ্রের গলা জড়িয়ে ধরে বলে ওঠে, আজ তুমি না জান, আজ পাশা আমি খেলবো, চলো। রোদ শুভ্রকে নিয়ে একরকম বেডের ওপর পড়ে যায়। শুভ্রের বুকের ওপর উঠে বসে রোদ। শুভ্র অবাক হয়ে তাকিয়ে আছে রোদের দিকে। শুভ্র রোদকে ভয় দেখানোর জন্যই এতক্ষণ এইরকম করছিল, কিন্তু রোদ যে এমন কিছু করবে তা তার ধারণার বাইরে ছিল। রোদ শুভ্রের ঠোঁটের দিকে এগিয়ে যায়, শুভ্রের ঠোঁটের মাঝে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। গভীর চুম্বনে রোদের ঘোর লেগে যায়। কিছু মনে আসতেই কামড় বসে শুভ্রের ঠোঁটে। নিজের দাঁতে যত শক্তি আছে সব দিয়ে কামড় বসে শুভ্রের ঠোঁটে। শুভ্রের ঠোঁট যেন পিষে দিচ্ছে। প্রায় 10 মিনিট পর ঠোঁট ছেড়ে গলায় নেমে আসে। গলা থেকে শুরু করে পুরো বুক রোদ চুমু নাম করে কামড় দিচ্ছে। তবে আশ্চর্যের বিষয় হচ্ছে রোদ এত জোরে কামড় দিচ্ছে কিন্তু শুভ্রের কোনো প্রতিক্রিয়া নেই, সে স্বাভাবিক অবস্থায় আছে। রোদের চুমু খাওয়া শেষ হতেই শুভ্রের থেকে উঠে যেতে নিবে তখন খপ করে শুভ্র রোদের হাত চেপে ধরে বেডের ওপর ফেলে। রোদের দিকে ঝুঁকে তাকায়। রোদ ভয়ে চোখ বন্ধ করে ছিল। আস্তে আস্তে চোখ খুলে তাকায় শুভ্রের দিকে। তাকাতেই আটকে ওঠে। শুভ্রের ঠোঁট ফুলে ঢোল হয়ে আছে, মনে হচ্ছে এখনই ধরলে রক্ত বের হবে। রোদ আলতো হাতে
শুভ্রের ঠোঁটে হাত রেখে বলে ওঠে, ইস, ব্যথা পেয়েছেন আপনি? শুভ্র বাঁকা হেসে বলে ওঠে, ব্যথা পায়নি বউ, তবে ব্যথা দিব। রোদ ভয়ে ঢোক গিলে বলে, সরি, আমার ভুল হয়েছে। কোনো ভুল হয়নি বউ, শুভ্র চৌধুরীর বউ কোনো ভুল করতেই পারে না। রোদকে আর কিছু বলতে না দিয়ে রোদের ঠোঁটের সাথে ঠোঁট চেপে ধরে শুভ্র। রোদ মনে মনে বলে ওঠে, এই লোকের শিকার আমাকে হতেই হলো। শুভ্র রোদকে ছেড়ে ফিসফিস করে বলে ওঠে, আলহামদুলিল্লাহ, 3 বার বাসর ডান। রাত প্রায় 1টা। রুহির দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে রোমান। এই ঘণ্টাখানিক হলো রুহি আর রোমান ছাদে, কিন্তু কেউ কিছু বলছে না। রোমান রুহির পায়ের কাছে হাঁটু কেড়ে বসে কান্নায় ভেজে কণ্ঠে বলে ওঠে, আমায় এত বড় শাস্তি দিস না রুহি, তুই ছাড়া সত্যি আমি মরে যাব। রুহি পাথরের ন্যায় দাঁড়িয়ে আছে, কোনো কিছু বলছে না, চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। রোমান আবার বলে ওঠে, রুহি, তোকে ছাড়া আমি বাঁচতে পারবো না, তুই অন্য কারো হওয়ার আগে আমায় মেরে ফেল, তুই বিহীন আমি মরে যাব, সত্যিই মরে যাব। রুহি কাঁদতে কাঁদতে বলে ওঠে, আমার মতো দেখতে অসুন্দর চরিত্র খারাপ মেয়ের জন্য মরবেন কেন? অন্য কাউকে নিয়ে সুখে থাকুন, বেঁচে থাকুন তার সাথে। আমার দেখা সব থেকে সুন্দর নারী তুই, তোকে ভালোবাসার পর আমার কাছে অন্য কোনো নারী সুন্দর লাগেনি। ভালোবাসি আমি তোকে, খুব ভালোবাসি। রুহি আর দাঁড়িয়ে থাকতে পারে না, চলে যেতে নেয়। এমন সময় রোমান এসে রুহির পা জড়িয়ে ধরে ডুকরে কেঁদে ওঠে, বলে, আমাকে মাফ করে দে রুহি, এক জীবনে তোকে হারিয়ে ফেলার এই নরক যন্ত্রণা আমি সইতে পারবো না। রুহি রোমানের কথা শুনে মুখে ওড়না চেপে কেঁদে ওঠে। রোমান আবার বলে ওঠে, একজন ভিক্ষুক একবারের বেশি ভিক্ষা চায় না, কিন্তু আমি তোর কাছে বারবার ভিক্ষে চাচ্ছি, প্লিজ আমাকে ফিরিয়ে দিস না। তুই যাবি তো যা, তবে আমাকে মেরে, তারপর যেখানে ইচ্ছে যা। রুহি রোমানের কাঁধে হাত দেয়। রোমান মাথা তুলে তাকায় রুহির দিকে। রুহি কোনো কিছু না বলে জড়িয়ে ধরে রোমানকে। রোমান রুহিকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে ওঠে। রুহিও কাঁদছে। রুহি কাঁদতে কাঁদতে বলে ওঠে, আমাকে মাফ করে দিন গায়ক সাহেব, আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি, প্লিজ মাফ করে দিন। রোমান এখনও কাঁদছে রুহিকে ধরে, একদম বাচ্চাদের মতো করে। রুহি রোমানকে ছেড়ে রোমানের চোখের পানি মুছে দিয়ে বলে ওঠে, কি করে আমি অন্য কারো হব বলেন তো? আমি যে আমার গায়ক সাহেবকে খুব ভালোবাসি। রোমানের মুখে হাসি, চোখে পানি। রোমান রুহির 2 গালে হাত রেখে বলে ওঠে, সত্যি পরি, তুমি আমাকে ভালোবাসো? ভালোবাসি 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 আমার গায়ক সাহেবকে। রোমান রুহিকে আবার জড়িয়ে ধরে। রুহিও জড়িয়ে ধরে রোমানকে। রুহি মনে মনে বলে, কি করে আমি এত নিষ্ঠুর হব এই মানুষটার প্রতি, যেখানে আমি তাকে ভালোবাসি। কি ভয়ঙ্কর তোমার ভালোবাসা। রোমান রুহিকে ছেড়ে রুহির গালে পুনরায় হাত রেখে বলে ওঠে, আমায় কখনো ছেড়ে যাস না রুহি, তুই যদি আমাকে ছেড়ে যাস তো আমি পাগল হয়ে যাব। আমি কোথাও যাব না আপনাকে ছেড়ে, আপনার সাথে ছোট্ট একটা সংসার সাজাতে চাই গায়ক সাহেব। আপনার ভালোবাসা আমি সারা জীবন বাঁচতে চাই গায়ক সাহেব। সকাল 8টা। অফিসের জন্য রেডি হচ্ছে শুভ্র। এমন সময় পিছন থেকে কেউ এসে জড়িয়ে ধরে। শুভ্র পেছন ফিরে থাকায় রিয়াকে দেখে মেজাজ খারাপ হয়ে যায়। রেগে গিয়ে বলে ওঠে, হোয়াট দ্য। রিয়া শুভ্রকে আর কিছু বলতে না দিয়ে বলে ওঠে, উফ বেবি, তুমি কি আমাকে মিস করছো? সরি বেবি, কাজের জন্য আটকে ছিলাম, আসতে পারিনি। শুভ্র কিছু বলতে যাবে, এমন সময় মিররে আয়নায় চোখ পড়ে রোদকে। রিয়া আসলে রোদকে শুভ্রের রুমের দিকে আসতে দেখে শুভ্রের রুমে ঢুকে শুভ্রকে জড়িয়ে ধরে। রিয়া ন্যাকাসরে বলে ওঠে, বেবি চলো, আজকে আমরা ডেটে যাই। ব্যাস, আর কিছু বলতে পারে না রিয়া। শুভ্র ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। গা ছেড়ে বিরক্তভাবে সামনে তাকায়। রোদ দরজার সামনে দাঁড়িয়ে আছে। রোদ ভোর 4টা বাজে ঘুম থেকে উঠে নিজের রুমে গিয়েছিল, তারপর নিচে কাজে ব্যস্ত ছিল। কাজ শেষ করে শুভ্রের খোঁজ করতে রুমে আসে। রুমে এসে দেখে অবস্থা। রিয়া না দেখে ভান করে সামনে তাকায়। রোদকে দেখে অবাক হওয়ার মতো করে বলে, রোদ তুমি এখানে? রোদ মুচকি হেসে রুমের ভিতর ঢুকতে ঢুকতে বলে, জি আপু আমি। রোদ রিয়ার সামনে এসে পরপর 4টা থাপ্পড় মারে। শুভ্র 2 হাত বুকে বেঁধে বইয়ের কাজকর্ম দেখছে। রিয়ার ঠোঁট কেটে রক্ত পড়ছে। রিয়া রাগে তেতে উঠে বলে, তোমার সাহস কী করে হয় আমাকে মা? আর কিছু বলতে পারে না, তার আগে 5 নম্বর থাপ্পড়টা পড়ে রিয়ার গালে। রোদের চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছে এমন উপক্রম।
রোদ দাঁতে দাঁত চেপে বলে, এভাবে বলে ঠাস ঠাস আরও দুটো থাপ্পড় মারে রিয়ার গালে। রিয়ার থাপ্পড় খেয়ে ফ্লোরে পড়ে যায়। রোদ রিয়ার কাঁধ অব্দি ছোট ছোট চুলগুলো হাতের মুঠোয় শক্ত করে ধরে, দাঁত কিরমিট করে বলে ওঠে, তোর মতো একটা গায়ে পড়া মেয়েকে থাপ্পড় মারার জন্য সাহস প্রয়োজন হবে না। আর শোন, আজকের পর যদি তোকে আমি আমার জামাইয়ের আশেপাশে দেখি, তাহলে তার থেকে ভয়ঙ্কর হবে তোর অবস্থা। এবার তো তোকে থাপ্পড় মেরেছি, এরপর আমার জামাইয়ের কাছে আসলে জায়গা মতো মরিচ লাগিয়ে দিব। রোদের কথাগুলো বলে রিয়ার চুল টেনে তুলে ফ্লোর থেকে দরজার কাছে নিয়ে গিয়ে ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দরজা বন্ধ করে দেয়। রোদ দরজা বন্ধ করে রাগি চোখে তাকায় শুভ্রর দিকে। শুভ্রর কেন জানি রোদকে দেখে ভয় লাগছে। শুভ্র হাসার চেষ্টা করে বলে ওঠে, বউ, আমি তো মাইয়াডারে ডাকি নাই। রোদ রেগে গিয়ে বলে ওঠে, শালা তুই ডাকিস নাই তো আসলো কেমনে রুমে? শুভ্র ভয়ে ভয়ে আমতা করে বলে ওঠে, আমি আমি জানি না বউ। আহারে শোনা জানে না, একটা মেয়ে রুমে এসে ব্যাঙের মতো ওর গলায় এসে ঝুলে থাকবে, আর ওই কিছুই জানবে না। শুভ্র ভয়ে ভয়ে রোদের দিকে তাকায়। রোদ শুভ্র সামনে এসে বলে ওঠে, আমাকে কি বাংলা সিনেমা সাবানা পাইছো? হ্যাঁ, যে রুমে বসে এই রং করবি, আর আমি দেখব একবারে ঠ্যাং ভেঙে 4 রাস্তার মোড়ে থালা নিয়ে বসিয়ে দিব। শুভ্র ভয়ে 2 কদম পিছিয়ে যায়। ভাবা যায় যে এই শুভ্র চৌধুরীর কথা শুনলে সবার ভয়ে গলা শুকিয়ে যায়, আর সেই শুভ্র চৌধুরী কিনা তার বউকে ভয় পাচ্ছে। শুভ্র কাঁপা কাঁপা কণ্ঠে বলে, বউ, আমি কিছু করিনি, আমাকে মাফ করে দাও, ঠ্যাং ভেঙে দিও না বউ। রোদ শুভ্রের দিকে রাগি চোখে তাকিয়ে বলে, চলুন। কোথায়? ওয়াশরুমে। ওয়াশরুমে কেন বউ? নাচতে যাব, চলুন। ওয়াশরুমে বসে নাচতে ভালো লাগবে না বউ, রুমে বসেই নাচি, চলো। রোদ রাগে তেতে উঠে বলে, আপনি যাবেন নাকি আমি আপনার পা ভেঙে নিয়ে যাব? শুভ্র কোনো কথা না বলে ওয়াশরুমের দিকে যায়। রোদও শুভ্রের পিছু পিছু যায়। ওয়াশরুমে ঢুকে রোদ বলে ওঠে, খুলুন। শুভ্র না বুঝে বলে ওঠে, কি? জামা কাপড় খুলুন। শুভ্র লজ্জা পাওয়ার মতো করে বলে ওঠে, আমার লজ্জা লাগে বউ। রোদ রেগে বলে ওঠে, অন্য মেয়েকে গলায় ঝুলানোর সময় লজ্জা লাগে না? আসছে জামা কাপড় খুলতে লজ্জা লাগে? শুভ্র মুখ চুপসে যায়। কেন জানে না, এই 400 গ্রাম বউকে তার আজ ভীষণ ভয় পাচ্ছে, ভয় লাগছে। শুভ্র গায়ে পড়ে থাকা টি শার্ট খুলে ফেলে, বলে ওঠে, বউ, অফিস টাইম তোমার আদর লাগবে বললেই হতো। আদর লাগবে তো রুমে চলো বউ, ওয়াশরুমে বসে ভালোভাবে আদর করতে পারবো না। কথাগুলো বলেই রোদকে শুভ্র ধরতে যায়, কিন্তু রোদ পিছিয়ে গিয়ে বলে ওঠে, ছুবেন নামায় অসভ্য লোক, আমি আপনাকে আদর দিতে ওয়াশরুমে নিয়ে আসিনি। শুভ্র অবাক হয়ে বলে ওঠে, কিসের জন্য এনেছো তাহলে? আপনাকে ওয়াশ করতে আনছি। মানে কিসের ওয়াশ? আপনাকে অন্য মেয়ে জড়িয়ে ধরেছে, এর জন্য ওয়াশ করতে হবে আপনাকে। কোনো কথা বলবেন না বউ, সকালে একবার গোসল করেছি, খুব শীত পড়েছে বউ, অনেক ঠান্ডা। রোদ রাগি চোখে তাকায় শুভ্রের দিকে। শুভ্র সাথে সাথে চুপ হয়ে যায়। রোদ শুভ্রের কাছে এসে ঠান্ডা পানির মগ দিয়ে গায়ে ঢেলে দেয়, আর শুভ্র তার বইয়ের কর্মকাণ্ডগুলো দেখছে। প্রায় 3 ঘন্টা ধরে শুভ্রের গায়ে সাবান শ্যাম্পু লাগাচ্ছে রোদ, আর নাক টেনে টেনে কাঁদছে। শুভ্র ওয়াশরুমে ছোট্ট একটা টুলে বসে আছে, খালি গায়ে সাবান দিচ্ছে আর ধুচ্ছে। শুভ্র প্রথমে ভেবেছিল 2 মিনিট গোসল করে বের হয়ে যাবে, কিন্তু তার বউ তাকে দীর্ঘ 3 ঘন্টা দিয়ে সাবান শ্যাম্পু দিয়ে ওয়াশ করতে আছে। শুভ্রর ইচ্ছে করছে হাত পা ছড়িয়ে ছিটিয়ে কাঁদতে, কিন্তু বউ তার কাঁদছে আর গায়ে সাবান দিচ্ছে। শুভ্রের ঠান্ডা লেগে 12টা বেজে গেছে। শুভ্র রোদের দিকে তাকিয়ে কাঁদো কাঁদো হয়ে বলে ওঠে, বউ, মাফ করে দে, জীবনে আর কোনোদিন কোনো মায়ারে আমার চারপাশেও আইতে দিব না। মায়াগো কাছ থেকে 100 হাত দূরে থাকবো বউ, মাফ করে দে বউ, আমার যৌবনের কসম বউ। রোদ শুভ্রের দিকে রাগি চোখে তাকিয়ে বলে ওঠে, রাখ শালা যৌবনের কসম, তোকে তো আজকে আমি সারাদিন সাবান শ্যাম্পু দিয়ে ওয়াশ করব, মেয়েদের গলায় ঝুলানো না। রোদ শুভ্রের গায়ে আবার সাবান মাখতে থাকে আর বলে, আজকে জন্মের শিক্ষা দিব, বউ থাকতে অন্য মেয়ে কীভাবে তোর কাছে আসে। শুভ্র কাঁদো কাঁদো অবস্থায় বলে, বউ, আমি তো ডাকিনি রিয়াকে। রোদ শুভ্রের মাথার চুল চেপে ধরে বলে, রিয়া কি? হ্যাঁ, ওই মেয়ে এখন থেকে তো চাচি আম্মা, চাচি আম্মা বলে ডাকবি, নইলে তোকে আমি খুন করব। হ্যাঁ হ্যাঁ বউ, রিয়া এখন আমার চাচি আম্মা। শুধু রিয়া না, দুনিয়ার সব মেয়ে আমার চাচি,
সাথে তুমিও আমার যা। রোদ দাঁত কটমট করে তাকায় শুভ্রের দিকে। শুভ্র তুতলিয়ে বলে ওঠে, না না মানে তুমি চাচি হতে যাবে কেন? তুমি তো আমার বউ, একমাত্র বউ তুমি আমার। শুভ্র একটু থেমে আবার বলে ওঠে, তুমি শুধু আমার বউ না, জান, সোনা, কলিজা, ময়না, টিয়া, ঘুঘু, হার্ট, কিডনি, লিভার, সব কিছু তুমি আমার। হয়তো হয়েছে, এত দরদ দেখাতে হবে না। শুভ্র রোদের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলে ওঠে, এবারের মতো মাফ করে দেন খালাম্মা। রোদ শুভ্রর দিকে তাকাতে শুভ্র চিৎকার দিয়ে বলে ওঠে, না, থুকু থুকু, না মানে এবারের মতো মাফ করে দাও না বউ, প্লিজ। শুভ্র অলরেডি হাসি দেওয়া শুরু হয়ে গেছে। রোদ শুভ্রের দিকে তাকিয়ে বলে ওঠে, আর যদি এরকম করেন তো বাড়ির পিছনে পচা ডোবায় চুবিয়ে খুন করব। শুভ্র রোদের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলে, জীবনে আর কোনোদিন নিজের কাছে কোনো মেয়েকে কাছে আসতে দিব না বউ, আমাকে মাফ করে দাও বউ। রোদ আস্তে আস্তে শান্ত হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে, তারপর রুম থেকে বেরিয়ে যায়। এদিকে শুভ্রের অবস্থা খারাপ, শরীর শীতে থরথর করে কাঁপছে, চোখ মুখ লাল হয়ে গেছে, বারবার হাসি দিচ্ছে। ওয়াশরুম থেকে কোনো রকম জামা কাপড় চেঞ্জ করে বের হয়, বারবার হাসি দিতে দিতে ক্লান্ত হয়ে গেছে। আসতে গিয়ে সোফায় গায়ে দিয়ে বসে, কপালে একটা হাত দিয়ে। শুভ্রের এখন একটা গান খুব করে গাইতে ইচ্ছে করছে। এই যে একটা গান আছে না, ভালা মানুষ পাগল হইলাম বউ ঘরে আইনা, বিয়া করিলাম তো না যাই না। রাগে দুঃখে বইয়ের ভয় ইচ্ছে করছে ফ্লোরে হাত পা ছড়িয়ে ছিটিয়ে কাঁদতে, কিন্তু সে যদি এরকম করে কাঁদে তো বিশ্ব রেকর্ড ভেঙে যাবে। যে শুভ্র চৌধুরী কিনা বইয়ের ভয়ে কাঁদছে, নো নো, কাঁদা যাবে না। কন্ট্রোল শুভ্র, কন্ট্রোল। শুভ্র মাথা সামনে ঝুঁকে চুল চেপে ধরে বিড়বিড় করে বলে ওঠে, এই শুভ্র চৌধুরী কিনা এই 400 গ্রাম বউকে ভয় পাচ্ছে, ছ্যা শালা জিন্দেগি। মানতে হবে বস, পুঁটি মাছের মতো বইয়ের কথায় আমাকে চলতে হবে, তা না হলে তো বলা যায় না সত্যি সত্যি যদি নর্দমার পানিতে চুবায়। শুভ্র রোদের তখনকার কথা মনে পড়তে মাথা তুলে ঢোক গিলে আবার বিড়বিড় করে বলে, নো নো নো, বইয়ের কথা শুনেই চলতে হবে। যদি না শুনি বউ আমাকে সত্যি সত্যি পচা পানিতে ডুবাবে, আর যদি জানে আমার বউ আমাকে পানিতে চুবিয়েছে তাহলে আমার ইজ্জত থাকবে না। শুভ্র এইসব কথা ভাবছিল, এমন সময় রুমের ভিতর নীলয় ঢুকে ফোনে হাত চালাতে চালাতে বলে। শুভ্রের কষ্ট যেন আরও দ্বিগুণ বেড়ে যায়। নীলয়ের ফোনে তাহেরি হুজুরে হজ বলছে, এই সমাজে নারী নির্যাতন বিচার হয়, কিন্তু আমরা পুরুষরা যে প্রতি নিয়ত বইয়ের হাতে নির্যাতন হই সেই বিচার হয় না। পুরুষরা নারীর থেকে অসহায়, কারণ বউ রাগ করে বাপের বাড়ি যেতে পারে, কিন্তু আমরা পুরুষরা রাগ করে কোথাও যেতে পারি না। আমরা পুরুষরা সব জায়গায় নির্যাতনের শিকার। মানবতা আজ কোথায়? নীলয় বলে ওঠে, আজ মানবতা হাসু আপার কোলে। শুভ্র বসা থেকে দাঁড়িয়ে বলে, ঠিক ঠিক, আমরা পুরুষরা সব জায়গায় নির্যাতনের শিকার। নীলয় শুভ্রর দিকে তাকিয়ে ফোন বন্ধ করে বলে, ব্রো ঠিক বলছো, আমাদের পুরুষদের কোনো স্বাধীনতা নাই। এতদিন একটা ঠিক কথা বলছিস ভাই, আস্তে আস্তে গাধা থেকে মানুষ হচ্ছিস। নীলয় শুভ্রের দিকে তাকায়, কে বুঝতে পারছে না শুভ্রকে আজকে সে বুঝতে পারছে না তার ভাই তার প্রশংসা করলো নাকি অপমান করলো। কথাটা মাথা থেকে ঝেড়ে নীলয় বলে ওঠে, ভাই, তোমার বউয়ের বান্ধবী আমাকে আজকে পুরো বাড়ি জুতা নিয়ে তাড়া করেছে, তুমি বলো ভাই, এটা কি ঠিক কাজ করেছে? শুভ্র বিড়বিড় করে বলে ওঠে, বউ যেমন তার বান্ধবী তো তেমন হবে। কিছু বললে ভাই? না কিছু না। নীলয় শুভ্রের দিকে খেয়াল করে শুভ্র ভ্রুকুচকে তাকায়, তারপর বলে, নীলয় ভাই, তোমার কি হয়েছে? চোখ মুখ এরকম লাল কেন? কিছু হয়নি, আগে বল তুই এখানে কেন? আমি বিচারের জন্য এসেছি। কিসের বিচার? তোমার বউয়ের বান্ধবী মানে তোমার শালি আমার বিয়ান আমাকে পুরো বাড়ি জুতা নিয়ে দৌড়ানি দিছে, সেই বিচার চাই। শুভ্র ভ্রুকুচকে তাকায়, তারপর বলে, তোকে তো আর এমনি এমনি জুতো নিয়ে দৌড়ানি দেয়নি, আগে বল কী আকাম ঘটিয়েছিস? নীলয় কাচুমাচু হয়ে বলে ওঠে, আই লাভ ইউ বলেছিলাম। ভাই, এটা তো খারাপ কথা না, কিন্তু এই জন্য আমাকে জুতা নিয়ে দৌড়ানি দিবে বলো? এটা তো একদম উচিত হয়নি। ভালোবাসার কথা বলা তো খারাপ কিছু নয়, কিন্তু তার জন্য কি জুতা নিয়ে দৌড়ানি দিবে?
সেটাই তো ভাই, আমি রোদ ভাবিকে বললাম ভাবি বলতে আছে ঠিক করেছে, জুতো নিয়ে দৌড়ানি দিছে। আর সেই জায়গায় যদি সে থাকে তাহলে ঝাড়ু নিয়ে দৌড়ানি দিত। একদম ঠিক কথা বলেছে তোর ভাবি, তোকে ঝাড়ু দিয়ে পিটানো উচিত ছিল। নীলা যে তোকে জুতা মারেনি, এটাই তো তোর সাত কপাল। নীলয় চোখ বড় বড় করে তাকায় শুভ্রর দিকে, অবাক হয়ে বলে, কি বলছো ভাই? এইমাত্র বলে ঠিক করেনি, এখন বলতে আছো সব ঠিক করেছে? বাহ ভাই বাহ। শুভ্র নীলয়ের দিকে তাকিয়ে বলে ওঠে, আমার বউ যখন বলেছে তুই ঠিক করিসনি, মানে তুই ঠিক করিসনি। আমার বউ যেটা বলেছে সেটাই সত্যি। নীলয় কাঁদো কাঁদো হয়ে বলে, ভাই তুমিও? শুভ্র হতাশ হয়ে বলে, হ্যাঁ রে ভাই, বউ ছাড়া কোনো গতি নাই, বিয়ে কর তাহলে বুঝবি ভাইয়ের কষ্ট। ভাই তোমাকেও কিভাবে নির্যাতন করে? ভাই আর বলিস না, কি বলবো দুঃখের কথা। সকাল সকাল ওই রিয়া না থুক্কু ওই চাচি আম্মা আমার গলায় এসে ঝুলে পড়ে, আর সেটা তোর ভাবি দেখে, চুল টেনে রিয়াকে রুম থেকে বের করে, আর আমাকে এই শীতে 3-4 ঘন্টা ধরে সাবান শ্যাম্পু দিয়ে ইচ্ছে মতো ওয়াশ করিয়েছে। আর আমাকে এটাও বলেছে আর যদি কখনো এমন দেখে তো আমাকে পচা নর্দমায় চুবাবে, আমাকে খুন করার হুমকিও দিছে ভাই। নীলয় হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না। নীলয় বলে ওঠে, ভাই চলো আমরা কদু থানায় গিয়ে কেস করব। তুমি করবে তোমার বইয়ের নামে, আমি করব আমার বিয়ানের নামে। কি বলছিস তুই? পুরুষ নির্যাতনের বিচার হয়? তাহলে তা নিয়ে কি কেস লেখানো যায়? যাবে না কেন? অবশ্যই যাবে। বাংলাদেশে যদি নারী নির্যাতনের বিচার হয় তো পুরুষ নির্যাতনের বিচার হবে না কেন? আর আমার ভাই দিনের পর দিন নির্যাতন হবে বউয়ের কাছে, আর আমি ভাই হয়ে চুপচাপ দেখব? সেটা আমি মানব না, মানি না। ভাই তুমি আমার কষ্টটা বুঝলি। ভাই তুমি চলো, আমরা এখনই গিয়ে কেস করে আসব। নিলয় শুভ্রের হাত ধরে দরজার সামনে নিয়ে যায়। শুভ্র থেমে গিয়ে বলে, এই গাধা, আমরা যদি ফেস দেখিয়ে যাই তো প্রেস মিডিয়ার কাছে খবরটা চলে যাবে। ব্রেকিং নিউজ হবে যে বাংলাদেশের টপ বিজনেসম্যান চৌধুরী শুভ্র চৌধুরী বইয়ের হাতে মার খায়। সত্যি বলেছো তো ভাই? কথাটা তো ভেবে দেখিনি। আচ্ছা চলো, আমরা হুডি পরে মাস্ক পরে তারপর যাব। ওকে চল। দুপুর 1টা। থানার সামনে মাথায় হুডি পরে দাঁড়িয়ে আছে শুভ্র আর নিলয়। থানার সামনে বোর্ডে লেখা কদু থানা। নিলয় শুভ্রর দিকে তাকিয়ে বলে, ভাই চলো, সমস্যা হবে না তো? ব্রো আমি আছি তো, আজকে আমাদের পুরুষ নির্যাতনের বিচার করতে হবে, তা না হলে থানা আমি বোম দিয়ে উড়িয়ে দিব। শুভ্র বইয়ের ভয় কী করছে সে নিজেও জানে না। বাড়ি থেকে একরকম সবার চোখ ফাঁকি দিয়ে বেরিয়ে আসে। নীলয় শুভ্র থানার ভিতর যায়। থানার অফিসের সামনে গিয়ে দাঁড়ায়। অফিসার একটা চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে আছে। নীলয় অফিসারের দিকে তাকায়। অফিসারের এক হাতে ব্যান্ডেজ আর কপালে ব্যান্ডেজ করা। নীলয় কাশি দিয়ে গলা পরিষ্কার করে বলে, এই যে স্যার আছেন? স্যার শুনতে পাচ্ছেন? স্যার? অফিসার কোনো সারা শব্দ নেই। শুভ্র জোরে টেবিলে থাপ্পড় মারে। অফিসার লাফ দিয়ে ঘুম থেকে উঠে বলে, কে 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 কে? সামনে তাকিয়ে 2জন লোককে দেখে স্বাভাবিক হয়ে বলে ওঠে, কি হয়েছে, কি চাই? নীলয় তেতে উঠে বলে, থানার মানুষ কিসের জন্য আসে? কেস লেখাতে আসছি, কিন্তু আপনি তো দেখি থানায় বসে পড়ে ঘুমাচ্ছেন। সরি স্যার, আসলে রাতে ঘুম হয়নি তো, এই জন্য ঘুমাচ্ছিলাম। কেন, সারা রাত কি বউ আপনাকে পিটিয়েছে সেই জন্য ঘুমাতে পারেননি? অফিসারের মুখটা চুপসে যায়। আস্তে করে বলে, সরি স্যার, আর এমন হবে না। আপনারা বসুন আর বলুন আপনাদের কি সমস্যা। নীলয় শুভ্র সামনে থাকা চেয়ারে বসে পড়ে। চেয়ারে বসে নীলয় বলে, আমরা একটা বিচারের জন্য এসেছি, আর একটা কেস লেখাবো। জি স্যার বলুন, কী নিয়ে কেস লেখাবেন? আপনারা কি সঠিক বিচার করতে পারবেন? কি বলেন স্যার? এই কদু থানা সব দিক দিয়ে এগিয়ে, আপনি বলুন কাকে ধরতে হবে, কাকে মারতে হবে। শুভ্র অফিসারের কথা শুনে নড়ে চড়ে বসে। নীলয় শুভ্র দিকে তাকায়, তারপর বলে, ভাই বলো। শুভ্র গলা খাকারি দিয়ে বলে ওঠে, আসলে স্যার আমি পুরুষ নির্যাতনের শিকার। আমার বউ আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছে। আমি আমার বউয়ের নামে কেস করতে চাই আর সঠিক বিচার চাই। তার মধ্যে নীলয় বলে ওঠে, আমার বিয়ান মানে আমার বড় ভাই শালি, তাকে আমি ভালোবাসি। আমি তাকে আই লাভ ইউ বলেছিলাম, কিন্তু সে আমাকে জুতা নিয়ে দৌড়ানি দিছে। এর আগে আমাকে অনেক মেরেছে। আমি আমার বিয়ানের নামে একটা কেস করতে চাই, নিজের নিরাপত্তার জন্য হলেও। নীলয় একটু থেমে ভাব নিয়ে বলে, সেলিব্রিটি মানুষ, বুঝেনি তো, কখন না জানি মেরে ফেলে আমাকে। অফিসার চিৎকার করে বসা থেকে উঠে বলে, না, এই কেস আমি নিতে পারবো না। নীলয়
শুভ্র দুইজনের দিকে চাওয়াচুই করে একসাথে বলে ওঠে, কেন? ভাই বইয়ের নামে কেস আমি লিখতে পারবো না, মাফ করেন। এই আপনি এইমাত্র তো বললেন সঠিক বিচার করবেন, আপনাদের থানা সব দিক দিয়ে এগিয়ে, তাহলে এখন কেন পারবেন না? ভাই কেস করার জন্য আর মানুষ পেলেন না, বইয়ের নামে কেস করতে হবে। নীলয় রাগি চোখে তাকিয়ে বলে ওঠে, আপনি যদি কেস না লিখেন তো আমরা আপনার নামে কেস লিখব। অফিসার কাঁদো কাঁদো হয়ে বলে, তাই করুন, আমার নামেই কেস লিখুন, আপনাকে কেস লিখতেই হবে। আমরা ন্যায় বিচার চাই, আগে আপনারা আমার সাথে ন্যায় বিচার করেন। মানে আপনার সাথে কি ন্যায় করব? অফিসার নিজের চেয়ার থেকে উঠে শুভ্র আর নিলয়ের কাছে এসে তাদের কাছে চেয়ার টেনে ব্যান্ডেজ করা হাত নিয়ে আস্তে করে বসে, তারপর বলে, আপনারা যেই সমস্যায় ভুগছেন আমিও সেই সমস্যায় ভুগছি। নিলয় শুভ্রর দিকে মুখ চাওয়াচি করে, তারপর নিলয় বলে, আপনি আবার কী সমস্যায় ভুগছেন? আমার দুঃখের কথা বলি শুনেন। এই অফিসার, আমরা কেস লেখাতে আসছি, আপনি কেস লিখুন, আপনার দুঃখের কথা শুনতে আসিনি। অফিসার অসহায় দৃষ্টিতে তাকায় শুভ্র নিলয়ের দিকে। শুভ্র বলে, নিলয় থাম, শোন আগে উনি কী বলতে চান। নিলয় চুপ হয়ে যায়। শুভ্র নিলয় অফিসারের দিকে তাকায়। অফিসার বাম হাতে ব্যান্ডেজ, ডান হাতে পকেট থেকে রুমাল বের করে মুখ মুছে নিলয় শুভ্রর দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলে ওঠে, ভাই বিয়ে করেছি আজ 20 বছর, এখনও প্রতি রাতে বইয়ের হাতে পেদানি খায়। নিলয় শুভ্র অবাক হয়ে তাকায়। অফিসার আবার বলে ওঠে, অবাক হচ্ছেন তাই তো? পুলিশ অফিসার হয়ে বইয়ের হাতে মার খাবো কেন? শুধু খাই না, সাথে গিলিও। এই যে দেখতে আসেন, হাতে কপালে ব্যান্ডেজ, এইসব কিছু বইয়ের দেওয়া ভালোবাসা। অফিসার একটু থেমে পুনরায় বলে ওঠে, কালকে রাতে ঝগড়া করেছে, যার জন্য সকালে দেরি করে ঘুম থেকে উঠি, সকালে নাস্তা করতে পারিনি, এই জন্য বউ রাগে ফুলদানি ছুঁড়ে মারে আর কপাল ফেটে যায়। ভাই কপাল ফাটছে তাতে কোনো দুঃখ নাই, দুঃখ শুধু একটাই, বউ গরম খুন্তি দিয়ে হাত পুড়িয়ে দিয়েছে। আর এইসব কিছু করার কারণ হচ্ছে বউয়ের সাথে এতদিন তুমুল ঝগড়া হয়। তারপর বলেছিলাম একদিন যে তোমার থেকে আমার এক্স ভালো ছিল, সেই খুব কেয়ার করতো আমাকে, তুমি একটা দজ্জাল। আর সেই দিন থেকে আমার ওপর নির্যাতন শুরু। প্রতিদিন সকালে নাস্তা বানিয়ে অফিসে আসতে হয়, এমনকি বাসায় গিয়ে সব রান্নাবান্নার কাজ আমাকেই করতে হয়। ভাই আজকে ওই পোড়া হাত দিয়ে বাসন মেজে আসছি। ভাই বউটা ভালোই ছিল, কিন্তু অন্য মেয়ের কথা শুনে বিপদে পড়েছি। এখন যদি একটু জ্বর সর্দি কাশিও হয় তবুও বলে এক্সের চিন্তায় জ্বর এসেছে, সব জায়গায় আমার এক্স এক্স এক্স। কথাগুলো বলতে বলতে অফিসার কেঁদে দেয়। নিলয় অফিসারকে সান্ত্বনা দেয়, আর এদিকে শুভ্র কল্পনায় ডুবে যায়। দেখে রোদ হাতে ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে আছে, আর শুভ্র বাসন মাজছে। কাজ থামলেই রোদ ঝাড়ু নিয়ে বাড়ি দিচ্ছে। শুভ্র চিৎকার দিয়ে বসা থেকে উঠে দাঁড়ায়, আবার বলে, নিলয় গাধার বাচ্চা, চল এখান থেকে। ভাই কিন্তু কেস? রাগ কাতা তোর কেস। বউ যদি আমার একবার জানতে পারে আমি তার নামে কেস করতে থানায় এসেছি, তো আমি শেষ। কিন্তু ভাই আমরা কি ন্যায় পাবো না? রাগ তোর নেয়, এখন থেকে বউ যা বলবে তাই হবে। নিলয় চেয়ার থেকে উঠে দাঁড়ায়। শুভ্র অফিসারকে উদ্দেশ্য করে বলে, শুভকামনা স্যার, বিবাহিত জীবনে সুখী হন। বলে দুজনে থানা থেকে বেরিয়ে আসে। নিলয় থানা থেকে বেরিয়ে শুভ্রকে বলে ওঠে, কাজটা কি ঠিক হলো ভাই? শুভ্র হতাশে বলে, তুই কি চাস ভাই তোর ভাবি তোর ভাইকে দিয়ে থালা বাসন মাজাক, রান্নাবান্না করাক? যদি না চাস তো কিচ্ছু বলিস না, চুপচাপ বাসায় চল। আর এদিকে এই বিষয়ে কাউকে কিছু বলিস না। আজ পুরুষ বলে কোনো বিচার পেলাম না, জীবনে কোনোদিন বিয়ে করিস না ভাই। নিলয় শুভ্রকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে থাকে। হ্যালো এভরিওয়ান, আজকের পর্বটা তোমাদের কাছে কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবে। ভালো লাগলে লাইক করবে। আজকে আসছি।